তাহলে দর্পণ হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে সমতল দর্পণ এবং গোলাকার দর্পণ। আবার গোলাকার দর্পণ হচ্ছে দুই প্রকারের, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। তাহলে আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে সমতল দর্পণ। তাহলে সমতল দর্পণে সৃষ্টি হয় হচ্ছে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব কাকে বলা হবে? কোনো সমতল দর্পণের সামনে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে রাখা হয়, তাহলে সেই ব্যক্তি বা বস্তুর যে অবয়ব ওই দর্পণের মধ্যে সৃষ্টি হবে বা দেখা যাবে, সেই অবয়বকে বলা হয় হচ্ছে প্রতিবিম্ব। যেরকম এখানে একটা সমতল দর্পণ রাখা হয়েছে এবং তার সামনে রাখা হয়েছে বস্তু, এই বস্তুটাকেই দর্পণের মধ্যে তার অবয়ব দেখা যাচ্ছে, আর এই অবয়বটাই হচ্ছে তোমার প্রতিবিম্ব। তবে এই বস্তু এবং সৃষ্ট প্রতিবিম্বের কতগুলো সূত্র এখানে লক্ষ্য করা যায়। যেমন 1 নম্বর সূত্র, 1 নম্বর সূত্রে বলা হয়েছে দর্পণ থেকে কোনো বস্তুকে যত দূরে রাখা হবে দর্পণের মধ্যে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব সেম হবে। অর্থাৎ কোনো বস্তুর দূরত্ব দর্পণ থেকে যদি 10 মিটার হয়, তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 10 মিটার হবে। তাহলে কি বলা হয়েছে? বস্তুর দূরত্ব থেকে দর্পণের দূরত্ব সমান দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। অর্থাৎ বস্তু থেকে দর্পণের দূরত্ব যদি 10 মিটার হয়, তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 10 মিটার হবে। তাহলে এখানে বলা হয়েছে বস্তুর দূরত্ব ইজিক্যাল টু হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। তাহলে বস্তুর দূরত্ব ইজিক্যাল টু হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। 2 নম্বর বলা হয়েছে বস্তুর বেগ যা হবে প্রতিবিম্বের বেগ তার দ্বিগুণ হবে। অর্থাৎ বস্তুর বেগ যদি v হয়, তাহলে প্রতিবিম্বের বেগ হবে 2v। তাহলে 2 নম্বর আমরা কি পেলাম? বস্তুর বেগ যা হবে প্রতিবিম্বের বেগ তার দ্বিগুণ হবে। অর্থাৎ বস্তুর বেগ যদি v হয়, তাহলে প্রতিবিম্বের বেগ হবে 2v। এটা হচ্ছে 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রে বলা হয়েছে দর্পণকে যে কোণে ঘোরানো হবে ওই দর্পণের মধ্যে সৃষ্ট প্রতিবিম্ব তার দ্বিগুণ কোণে ঘুরবে। তাহলে কি বলা হয়েছে? দর্পণকে যে কোণে ঘোরানো হবে প্রতিবিম্ব তার দ্বিগুণ কোণে ঘুরবে। তাহলে এখানে দর্পণকে যদি থিটা কোণে ঘোরানো হয়, তাহলে প্রতিবিম্ব তার দ্বিগুণ অর্থাৎ 2 থিটা কোণে ঘুরবে। তাহলে 3 নম্বর সূত্র আমরা কি পেলাম? দর্পণকে যদি থিটা কোণে ঘোরাই, তাহলে প্রতিবিম্ব ঘুরবে হচ্ছে 2 থিটা কোণে। তাহলে সমতল দর্পণ এবং প্রতিবিম্ব এর মধ্যে যে 3টে সূত্র, সেই 3টে সূত্র হচ্ছে নিম্নরূপ। অর্থাৎ বস্তুর দূরত্ব সমান সমান প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর বেগ v হলে প্রতিবিম্বের বেগ হবে 2v, দর্পণকে থিটা কোণে ঘোরালে প্রতিবিম্ব থিটা কোণে ঘুরবে। তাহলে এর উপরে বেস করে আমরা কিছু নিউমেরিক্স বা অঙ্ক আমরা এখান থেকে করতে পারি। তাহলে সেইটা দেখে নেব আমরা। তাহলে প্রথম যে অঙ্কটা আমরা এখানে লিখব সেটা হচ্ছে সমতল দর্পণের সামনে, সমতল দর্পণের সামনে, সমতল দর্পণের সামনে দাঁড়ানো, সমতল দর্পণের সামনে দাঁড়ানো কোনো ব্যক্তির প্রতিবিম্বের দূরত্ব যদি 40 মিটার হয়, সমতল দর্পণের সামনে দাঁড়ানো কোনো ব্যক্তির প্রতিবিম্বের দূরত্ব 40 মিটার হলে ওই ব্যক্তি থেকে দর্পণের দূরত্ব কত? দর্পণের দূরত্ব কত? তাহলে 1 নম্বর নিউমেরিকে কি বলা হয়েছে? সমতল দর্পণের সামনে দাঁড়ানো কোনো ব্যক্তির প্রতিবিম্বের দূরত্ব 40 মিটার হলে ওই ব্যক্তি থেকে দর্পণের দূরত্ব কত হবে? তাহলে এখানে বলা হয়েছে সমতল দর্পণের সামনে দাঁড়ানো কোনো ব্যক্তি, সমতল দর্পণের সামনে দাঁড়ানো কোনো ব্যক্তির দূরত্ব, ব্যক্তি থেকে প্রতিবিম্বের দূরত্ব কত মিটার বলা হয়েছে? 40 মিটার। সমতল দর্পণের সামনে দাঁড়ানো কোনো ব্যক্তির প্রতিবিম্বের দূরত্ব, তাহলে আমরা যদি এটাকে ব্যক্তি ধরি,
তার প্রতিবিম্বের দূরত্ব 40 মিটার, অর্থাৎ ব্যক্তি থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 40 মিটার। এখানে কি চেয়েছে, ওই ব্যক্তি থেকে দর্পণের দূরত্ব কত। তাহলে আমরা প্রথম সূত্রে পেয়েছি যে বস্তু থেকে দর্পণের দূরত্ব ইজিক্যাল টু দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব যদি 40 মিটার হয়, তাহলে দর্পণ থেকে ওই ব্যক্তির দূরত্ব হবে তার অর্ধেক, অর্থাৎ 20 মিটার। তাহলে ওই ব্যক্তি থেকে দর্পণের দূরত্ব কত হবে, 20 মিটার। তাহলে এরকম আমরা কয়েকটি উদাহরণ আরও দেখে নেব যে বিষয়গুলো কি বলতে চেয়েছে। 2 নম্বর উদাহরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড গতিতে ধাবমান কোনো ব্যক্তি 5 সেকেন্ড পর দর্পণের মধ্যে বা গভীরে তার প্রতিবিম্ব 30 মিটার, দর্পণের মধ্যে বা গভীরে 30 মিটার দূরে দেখতে পান। তাহলে কি বলা আছে, 10 মিটার পার সেকেন্ড গতিতে ধাবমান কোনো ব্যক্তি 5 সেকেন্ড পর দর্পণের মধ্যে বা গভীরে তার প্রতিবিম্ব 30 মিটার দূরে দেখতে পান। তাহলে বর্তমান সময়ে বা বর্তমানে ওই ব্যক্তি থেকে দর্পণের দূরত্ব কত। আবার এটা বলা যায় যে প্রথমে ব্যক্তি থেকে দর্পণের দূরত্ব কত ছিল। তাহলে এখানে কি বলা হলো, 10 মিটার পার সেকেন্ড গতিতে ধাবমান কোনো ব্যক্তি 5 সেকেন্ড পর দর্পণের মধ্যে বা তার গভীরে তার প্রতিবিম্ব 30 মিটার দূরে দেখতে পান। বর্তমানে ওই ব্যক্তি থেকে দর্পণের দূরত্ব কত। তাহলে আমরা প্রথম পার্টটা দেখে নিই কীভাবে বের করতে হবে। তাহলে বর্তমানে ওই ব্যক্তি থেকে দর্পণের দূরত্ব কত। তাহলে এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি দর্পণের মধ্যে কত মিটার গভীরে দেখতে পেয়েছে, 30 মিটার। তার মানে দর্পণ থেকে যে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে তোমার 30 মিটার। তাহলে এখানে কি চেয়েছে যে বর্তমানে ওই ব্যক্তি থেকে দর্পণের দূরত্ব কত। তাহলে প্রতিবিম্ব যদি দর্পণ থেকে 30 মিটার হয়, তাহলে দর্পণ থেকে ওই ব্যক্তির দূরত্ব কত হবে, 30 মিটার। অর্থাৎ ওই ব্যক্তি দর্পণ থেকে বর্তমানে 30 মিটার দূরে দাঁড়িয়ে আছে। এরপরে বলেছে প্রথমে ব্যক্তি থেকে দর্পণের দূরত্ব কত ছিল। তাহলে 30 মিটার দূরে এসে ওই ব্যক্তি থেমেছে। তাহলে ওই ব্যক্তি কত গতিতে দৌড়েছে, 10 মিটার পার সেকেন্ড গতিতে কতক্ষণ দৌড়েছে, 5 সেকেন্ড। তাহলে কতটা দৌড়েছে, 10 × 5, অর্থাৎ সে 50 মিটার দৌড়েছে এবং 50 মিটার পরে দাঁড়িয়ে সে 30 মিটার গভীরে দেখতে পেয়েছে, অর্থাৎ বর্তমানে তার দূরত্ব 30 মিটার। তাহলে তিনি প্রাথমিক অবস্থায় 80 মিটার দূরে তিনি 80 মিটার দূরে অবস্থান করছিল। তাহলে প্রথমে ব্যক্তি থেকে দর্পণের দূরত্ব কত ছিল। তাহলে প্রথমে ব্যক্তি থেকে দর্পণের দূরত্ব ছিল 80 মিটার। তাহলে এইখান থেকে আরও বেশ কয়েকটি নিউমেরিক হয়। তাহলে আমি একটা নিউমেরিক্স বলে দিচ্ছি, সবাই বাড়িতে করবে। যে 4 মিটার পার সেকেন্ড গতিতে কোনো এক ব্যক্তি দর্পণের দিকে ধাবমান হলে 5 সেকেন্ড পর ওই ব্যক্তি লক্ষ্য করেন যে তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেইখান থেকে প্রতিবিম্বের দূরত্ব 40 মিটার। তাহলে প্রাথমিক অবস্থায় ওই ব্যক্তি দর্পণ থেকে কত দূরে দাঁড়িয়েছিল। তাহলে সবাই এটা বাড়িতে করবে।
তাহলে এই হচ্ছে আমাদের প্রতিবিম্ব সম্পর্কিত নিউমেরিক্স। তাহলে এরপরের যে বিষয় আছে আমরা তাতে চলে যাই। আমরা জানি যে কোনো বস্তুকে স্পষ্ট যদি দেখতে চাই তাহলে আমাদের চোখ থেকে 25 সেমি দূরে থাকতে হবে, 25 সেমি। তাহলে কোনো বস্তুর স্পষ্ট রূপে দেখতে গেলে চোখের থেকে 25 সেমি দূরে রাখতে হবে। এর থেকে কম বা বেশি যদি হয় তাহলে সেই বস্তুটাকে স্পষ্ট কখনোই দেখা যাবে না। এখানে বলা হয়েছে যে সমতল দর্পণে কোনো বস্তুকে স্পষ্ট দেখাতে হবে এবং পুরো অংশটা দেখাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ওই দর্পণের আয়তন কতটুকু হবে, তাহলে স্পষ্ট দেখাতে হবে, তার মানে বস্তুটাকে কত সেমি দূরে রাখতে হবে, 25 সেমি, এবং বস্তুটাকে পুরো দর্পণে দেখাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দর্পণের আয়তন কত হবে, তাহলে সেই ক্ষেত্রে দর্পণের আয়তন হবে ওই বস্তুর অর্ধেক। তাহলে এখানে কি বলা হলো, কোনো একটা বস্তুকে স্পষ্টভাবে দেখতে হবে এবং পুরো অংশকে দর্পণের মধ্যে দেখাতে হবে। তাহলে দর্পণের আয়তন কতটুকু হবে, তাহলে সেই ক্ষেত্রে ওই বস্তুর অর্ধেক আয়তনের দর্পণ হতে হবে, তবেই বস্তুটাকে স্পষ্ট দেখা যাবে এবং পুরো অংশটাকে দেখা যাবে। এছাড়া আমরা এর আগে পেরিস্কোপের নাম শুনেছি। তাহলে পেরিস্কোপে তোমার সমতল দর্পণ ব্যবহার করা হয়, সমতল দর্পণ। তাহলে পেরিস্কোপে কি দর্পণ ব্যবহার করা হয়, সমতল দর্পণ। তাহলে আমরা একটা পেরিস্কোপের ছবি আঁকার চেষ্টা করি। তাহলে পেরিস্কোপে ব্যবহার করা হচ্ছে সমতল দর্পণ। তাহলে পেরিস্কোপ হচ্ছে ঠিক এইরকম। তাহলে পেরিস্কোপে যে সমতল দর্পণ ব্যবহার করা হয় সেটা তোমার 45 ডিগ্রি কোণে লাগানো থাকে। তাহলে পেরিস্কোপের দর্পণ কত ডিগ্রি কোণে লাগানো থাকে, 45 ডিগ্রি কোণে। তাহলে পেরিস্কোপে ব্যবহার করা হয় সমতল দর্পণ এবং যে দর্পণ লাগানো থাকে সেটা 45 ডিগ্রি কোণে লাগানো থাকে। দুটো সমতল দর্পণকে সামনাসামনি যদি রাখা হয় তাহলে সমতল দর্পণ দুটোকে যে কোণে রাখা হবে সেই কোণ সংখ্যা দিয়ে 360 ডিগ্রিকে ভাগ করলে তাদের মাঝে রাখা বস্তুর প্রতিবিম্বের সংখ্যা জানা যাবে। তাহলে এর সূত্র হচ্ছে n = 360 ডিগ্রি বাই হচ্ছে থিটা। তাহলে কি বলা হলো, যে সামনাসামনি দুটো সমতল দর্পণ যে কোণে রাখা হবে সেই কোণ সংখ্যা দিয়ে 360 ডিগ্রিকে যদি ভাগ করা হয় তাহলে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাই হচ্ছে তাদের মাঝে রাখা বস্তুর প্রতিবিম্ব। তাহলে আমরা এখান থেকে কয়েকটি নিউমেরিক এখান থেকে দেখে নেব বা অঙ্ক দেখে নেব। যেরকম দুটো সমতল দর্পণকে 40 ডিগ্রি কোণে সামনাসামনি রাখা হয়েছে, 40 ডিগ্রি কোণে সামনাসামনি রাখা হয়েছে এবং তাদের মাঝে রাখা কোনো বস্তুর তাদের মাঝে রাখা কোনো বস্তুর প্রতিবিম্বের সংখ্যা কত হবে, তাদের মাঝে রাখা বস্তুর প্রতিবিম্বের সংখ্যা কত হবে। আমরা সূত্র জানি n = 360 ডিগ্রি বাই থিটা। তাহলে এখানে কত ডিগ্রি কোণে রাখা হয়েছে, 40 ডিগ্রি কোণে রাখা হয়েছে। তাহলে তাদের মাঝে রাখা প্রতিবিম্বের সংখ্যা হবে 360 ডিগ্রি বাই হচ্ছে 40, অর্থাৎ হচ্ছে 9টি। তাহলে তাদের মাঝে রাখা বস্তুর প্রতিবিম্বের সংখ্যা কটি হবে, 9টি। তাহলে এইভাবে আমরা কয়েকটি আরও নিউমেরিক আমরা দেখে নেব। এরপরে বলা হয়েছে দুটো দর্পণকে কত ডিগ্রি কোণে রাখা হয়েছে, 90 ডিগ্রি কোণে। তাহলে তাদের মাঝে যে বস্তু রাখা হয়েছে সেই বস্তুর প্রতিবিম্বের সংখ্যা কটি হবে। তাহলে সূত্র হচ্ছে n = 360 ডিগ্রি বাই হচ্ছে থিটা, মানে 90 ডিগ্রি। তাহলে কত হবে, 4টি। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, যদি এই প্রতিবিম্বের সংখ্যা জোড় সংখ্যায় আসে তাহলে সেই ক্ষেত্রে তা থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, তা থেকে 1 বিয়োগ, অর্থাৎ 3টি। তাহলে দর্পণ দুটোকে 90 ডিগ্রি কোণে সামনাসামনি রাখা হলে তার মাঝে রাখা বস্তুর প্রতিবিম্বের সংখ্যা হবে 3টি। তাহলে এরপরে আমরা আরও কয়েকটা বিষয় নিউমেরিক এখান থেকে দেখব। যদি
দর্পণ দুটোকে 50 ডিগ্রি কোণে সামনাসামনি রাখা হয় তাহলে প্রতিবিম্বের সংখ্যা কটি হবে? তাহলে সূত্র একই সূত্র, n = 360 ডিগ্রি বাই হচ্ছে 50। তাহলে এখান থেকে যদি আমরা ভাগ করি তাহলে বেরোবে হচ্ছে 535, 7.2। তাহলে এইখানে যে দশমিক এসছে এই দশমিকের পরের সংখ্যাটাকে ধরা যাবে না, তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্বের সংখ্যা কটা হবে? 7টা। তাহলে প্রতিবিম্বের সংখ্যা হবে 7টা, অর্থাৎ দর্পণ দুটোকে পাশাপাশি যদি 50 ডিগ্রি কোণে রাখা হয় তার মাঝে রাখা বস্তুর প্রতিবিম্বের সংখ্যা কটা হবে? 7টা। এরপরে আমরা আরও একটা প্র্যাকটিস করব। যদি দর্পণ দুটোকে সামনাসামনি 0 ডিগ্রি কোণে রাখা হয়, 0 ডিগ্রি কোণে রাখা হয় তবে প্রতিবিম্বের সংখ্যা কটি হবে? তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্বের সংখ্যার সূত্র হচ্ছে n = 360 ডিগ্রি বাই থিটা মানে 0 ডিগ্রি। তাহলে আনসার আসবে 0। তাহলে প্রতিবিম্বের সংখ্যা কটা হবে? এক্ষেত্রে প্রতিবিম্বের সংখ্যা হবে অনন্ত, অনন্ত বা ইনফিনিটি, অনন্ত বা ইনফিনিটি। তাহলে দুটো দর্পণকে সামনাসামনি যদি 0 ডিগ্রি কোণে রাখা হয় তাহলে তার মাঝে রাখা বস্তুর প্রতিবিম্বের সংখ্যা হবে অনন্ত। তাহলে এই হচ্ছে সমতল দর্পণ সম্পর্কিত বিষয়। তাহলে এরপরে আমাদের বাকি রইল অবতল এবং উত্তল দর্পণ। তাহলে এই দর্পণ সম্পর্কে আমরা সামনের ক্লাসে আলোচনা করব।